খাবার খাওয়া শেষে তিতির উঠে নিজের রুমের দিকে যেতেই তাজ গম্ভীর গলায় বলল, ওদিকে কোথায় যাচ্ছ? তিতির থমকে দাঁড়ালো আর কাপা গলায় বলল, রুমে। তাজ খাওয়া শেষে উঠে দাঁড়িয়ে তিতিরের মুখের দিকে তাকিয়ে বলল, একটু আগে কি বলেছি কানে যায়নি তোমার? তিতির কিছু না বলে মাথা নিচু করে ফেলল। তাজ নিজের রুমের দিকে পা বাড়িয়ে বলল, চুপচাপ রুমে এসো। তিতিরের গলা শুকিয়ে আসছে বারবার। তাজের এমন অদ্ভুত ব্যবহারের মানে খুঁজে পাচ্ছে না তিতির। তাজ একটু বেশি স্বাভাবিক আচরণ করছে, যা তিতিরের কাছে আরও বেশি অস্বাভাবিক লাগছে। তাজ রুমে চলে গেলে তিতির কাপা পায়ে অগ্রসর হতে লাগল তাজের রুমের দিকে। বুকে সাহস সঞ্চার করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে মুখের উপর এসে কিছু পড়ল। তিতির ভয়ে চোখ বন্ধ করে ফেলল, তখনই কানে এলো, সরি আমি তোমাকে একদমই খেয়াল করিনি। একবার ডাক্তার লেই চলে আসবে সেটাও বুঝতে পারিনি। অবশ্য তোমার মতো টাকার কাছে নিজের চরিত্র বিক্রি করা মেয়ের এটা করা অস্বাভাবিক কিছু নয়। তিতির চমকে উঠল তাজের কথা শুনে। অবাক চোখে তাকালো তাজের দিকে। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি তিতিরের রুহু কাঁপিয়ে দিয়েছে। কি ভাবছ নিচে এসব কেন বললাম? তিতির উত্তর দিল না দেখে তাজ নিজেই আবার বলল, ভেবে দেখলাম যা হবার হয়ে গেছে। বিয়েটাও হয়ে গেছে, সেটা তো মিথ্যা নয়। আমার কপালে হয়তো তোমার মতো একটা চরিত্রহীন মেয়েই আল্লাহ রেখেছিল। কি আর করার, তাই মেয়ে নেওয়ার চেষ্টা করি। পরের কথাটা তাজ আফসোসের সুরে বলল। অপমানে চোখ থেকে এক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল তিতিরের। নিচে তাকিয়ে দেখল তার পায়ের কাছে একগাদা কাপড় পরে আছে তাজের। তাজ সেটা খেয়াল করে বলল, আসলে এগুলো অনেক নোংরা হয়ে গেছে, ধোয়া প্রয়োজন। আমার রুমের ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে, একটু ধুয়ে দাও তো। তিতির অবাক হয়ে বলল, এই রাতের বেলা? তাজ গম্ভীর গলায় বলল, রাত হয়েছে তো কি? আমি বলেছি ধোয়া প্রয়োজন, মানে এখনই ধুবে। তিতির কিছু না বলে কাপড়গুলো ফ্লোর থেকে তুলে ওয়াশরুমের দিকে গেল। তাজ বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তিতির ভয় পেয়ে পিছনে ফিরে তাকায়। দরজায় ধাক্কা দিতেই তাজ বলল, কাপড় কাচার আওয়াজে আমার ঘুম হবে না। কাঁচা হয়ে গেলে নক করো, আমি খুলে দিব। তিতির কিছু না বলে কাপড় ধুয়ে দিতে লাগল। কাটা জায়গায় চাপ করতেই রক্ত বেরুতে লাগল, ব্যথায় হাত অবশ হয়ে আসছে। তবে কিছু করার নেই, ওভাবেই কাপড় কাচতে লাগল। জামার লম্বা হাতার কারণ তিতিরের হাতের ব্যান্ডেজ চোখ পড়েনি কারো। অনেক বেশি কাপড় হওয়ায় অনেক সময় লাগল ধুতে। এদিকে গরমে ঘেমে একাকার অবস্থা তিতিরের। কাপড় ধোয়া শেষ করে উঠে দাঁড়ালে দেখল পুরো জামাটাই ভিজে গেছে পানিতে, না হয় ঘামে। জামার হাতায় রক্তের দাগ লেগে ভিজে গেছে অনেকটা। তিতির দীর্ঘ শ্বাস ছেড়ে দরজায় নক করে অপেক্ষা করতে লাগল তাজের জন্য। অনেকটা সময় পরেও দরজা না খুললে আবারও নক করল। দরজা খুলছে না দেখে তিতির ভয় পেয়ে গেল। জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে, তবু কোনো সাড়া শব্দ নেই। একসময় ক্লান্ত হয়ে বসে পড়ল তিতির। এতগুলো কাপড় ধুয়ে এমনই ক্লান্ত সে, এখন আর শরীর চলছে না। দরজা ঘেঁষে ফ্লোরে বসল তিতির। ঘুমের মানুষের ঘুম ভাঙানো গেলেও জাগ্রত মানুষের ঘুম কখনো ভাঙানো যায় না। উনি তো ইচ্ছে করেই এখানে আটকে রেখেছে আমাকে। অতিরিক্ত গরম লাগলে তিতির উঠে বাথটাবের দিকে এগিয়ে গেল। বাথটবে শুয়ে পানি ছেড়ে দিল। মুহূর্তে ঠান্ডাক্তার পানি তার শরীর ঠান্ডাক্তার করে দিচ্ছে। তিতির বিড়বিড় করে বলল, আমাকে অপমান করে, কষ্ট দিয়ে আপনার যদি একটুও শান্তি হয় তাহলে আমার কোনো আফসোস নেই।
এদিকে তিতিরের দরজা ধাক্কানো বন্ধ হতেই তাজ শান্তিতে ঘুমানোর চেষ্টা করল। মেয়েটা অতিরিক্ত বিরক্ত করছিল। এবার শান্তিতে ঘুমাতে পারবে সে। মেয়েটাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিবে সে কত বড় ভুল করেছে, তার জীবন এলোমেলো করে। আবার অপরদিকে আসল কালপ্রিট জিতে গেছে মনে করে কোনো ভুল পদক্ষেপ নিবে তার অপেক্ষায় আছে তাজ। এসব চিন্তা করে বাঁকা হেসে ঘুমানোর প্রস্তুতি নিল। 11 সকালের সোনালি রোদ চোখে পড়তেই ঘুম ভাঙল আহানের। পিটপিট করে তাকিয়ে সোজা হয়ে বসল। হাতে চোখ কচলে বুঝার চেষ্টা করল নিজের অবস্থান। ফ্লোরে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সে। সামনে তাকিয়ে ঘুমন্ত একটা মুখ চোখে পড়ল। মায়াবী সেই মুখে চোখ আটকে গেল তার। হাতটা আপনা আপনি চলে গেল সামনে থাকা মায়াবিনীর কপালে। ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে অপলক তাকিয়ে রইল সেই মুখপানে। আহানের কি হলো সে নিজেও বুঝতে পারছে না। একটু এগিয়ে তার কপালে নিজের ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিল। কেঁপে উঠল সেই মায়াবিনী, হাত আঁকড়ে ধরল আহানের। হাতটা নিজের বুকে জড়িয়ে আবার ঘুমানোর চেষ্টা করল। তার এহেন কাজে জমে গেল আহান। নড়াচড়া করার শক্তিটাও যেন পাচ্ছে না। ধীরে গতিতে তার দখল থেকে নিজের হাত সরিয়ে নিল। পিটপিট করে তাকালো পাখি। আহান মুচকি হেসে বলল, এখন কেমন লাগছে? ঠোঁট উল্টে উঠে বসল সে। অন্যদিন তার এমন ঠোঁট উল্টানো বিরক্ত নিয়ে দেখে আহান, তবে আজ সেই ঠোঁট উল্টানোতে অদ্ভুত মুগ্ধতা খুঁজে পাচ্ছে। পাখি নিচু গলায় বলল, ব্যথা করছে। আহান পাখির হাত ধরে দেখে বলল, ব্যথার মেডিসিন দিয়েছিলাম তো, তবু ব্যথা কমেনি কেন? পাখি হাত ছাড়িয়ে নিয়ে মাথা দেখিয়ে বুঝালো মাথা ব্যথা করছে তার। আহান বুঝল জ্বরের জন্য মাথা ব্যথা করছে। দিনরাত জ্বরে ভোগে, সকালে জ্বর ছেড়েছে। আহান বলল, কিছু হবে না, আমি ম্যাজিক করে ব্যথা গায়ের করে দিব। গোল গোল চোখে তাকালো পাখি, অবাক কণ্ঠে বলল, আপনি ম্যাজিক পাবেন পচা ভাইয়া? আহান ভ্রু কুঁচকে তাকালো পাখির ডাক্তার শুনে। তাকে ভাইয়া ডাক্তার ছে, তাও আবার পচা ভাইয়া। আহান একটু রেগে বলল, আমাকে পচা ভাইয়া বলবে না। পাখি চিন্তিত হয়ে গেল, তাহলে কি বলবো? আহান বলল, আমার নাম আহান। তুমি আমাকে আহান বলে ডাক্তার বে, আর তুমি করে বলবে। পাখি ব্যস্ত গলায় বললে, না না, নাম বলা যাবে না। আপনি বলেছে বড়দের নাম ধরে ডাক্তারতে নেই, আর তুমি করেও বলতে নেই। এসব বললে আমাকে পচা মেয়ে বলবে সবাই। আহান মুচকি হেসে বলল, আমি তো তোমার বড় না। আমরা বন্ধু, আর বন্ধুকে নাম ধরে ডাক্তারতে হয়। পাখি খিলখিল করে হেসে বলল, আমরা সত্যি বন্ধু? আহান পাখির মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ, আমরা অনেক ভালো বন্ধু। পাখি খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে আহান বলবো। জানো তুমি, ওই টিয়া ছাড়া আমার একটাও বন্ধু নেই। আপনি তো আমাকে বাইরে যেতেই দেয় না। হঠাৎ থেমে গেল পাখি। আহান প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে। পাখি হঠাৎ অস্থির গলায় বলে উঠল, আমার আপনি কোথায়? আমি আপনির কাছে যাব। কথা শেষ হতেই হাত পা ছড়িয়ে কান্না করতে লাগল পাখি। আহান বেডে উঠে পাখির পাশে বসে তাকে নিজের বুকে জড়িয়ে বলল, কাঁদে না পাখি। তোমার আপনি আছে তো, আসবে তোমার কাছে। পাখি হেঁচকি তুলে বলল, আমি এখনই আপনির কাছে যাব। আহান রাগ করার অভিনয় করে বলল, তুমি কান্না করলে আমি নিয়ে যাব না তোমার আপনির কাছে। পাখি কান্না থামানোর জন্য ঠোঁটে এক আঙ্গুল চেপে ফুপিয়ে বলল, আমি কাঁদব না, তাও আপনির কাছে নিয়ে চলো। আহান পাখির মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে তোমার আপনির কাছে নিয়ে যাব।
তোমার কাছে এটা আমার ওয়াদা, আর আহান চৌধুরী নিজের ওয়াদা রক্ষা করতে ভুলে না কখনো। এখন ন্যান্সিকে ডেকে দিচ্ছি, ফ্রেশ হয়ে নাও, খেয়ে মেডিসিন নিবে, তারপর আমরা ঘুরতে যাব আজ। ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে আছে রায়হান। তাজ হার মেনে নিয়েছে, এতে তার খুশি হওয়ার কথা, কিন্তু সেটা পারছে না সে। কেন জানি এত তাড়াতাড়ি তাজের হার মেনে নেওয়া স্বাভাবিকভাবে নিতে পারছে না সে। তাজের বাড়ির অনেক জায়গায় গোপনে ক্যামেরা লাগিয়েছে রায়হান, সাথে মাইক্রোফোন। তবে বেডরুমে লাগাতে নিজের কাছেই কেমন যেন লেগেছে, তাই সেখানে লাগায়নি। যতই হোক সম্পর্কে তিতির তার ছোট বোন, হোক না মামাতো বোন। রুমে তাজ একা নয়, তিতিরও থাকবে, তাই ক্যামেরা লাগায়নি। কিন্তু ডাক্তার নিং টেবিলের কাছে ছোট ক্যামেরা আর মাইক্রোফোনের সাহায্যে গতরাতে তাজের কথাগুলো শুনতে তার অসুবিধা হয়নি। তখন থেকেই চিন্তায় ডুবে আছে রায়হান। তাজ তো এত সহজে হার মেনে নেওয়ার পাত্র নয়। রায়হান ঠিক করল তাজ আর তিতিরের উপর আরও কড়া নজর রাখতে হবে এবার। তাজের মাথায় কি চলছে বুঝতে হবে। ফোনের আওয়াজে হুঁশ ফিরল রায়হানের। ফোন হাতে নিয়ে দেখল হসপিটাল থেকে ফোন দিয়েছে। শেষরাতের দিকে তার একটা অপারেশন ছিল, সেটা একেবারে ভুলেই গিয়েছিল। কিছু কাজ দিনের আলোতে করা যায় না, সেসব করার জন্য বেছে নিতে হয় অন্ধকারে লুকনো রাতকে। রায়হান গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল হসপিটালের দিকে। উদ্দেশ্য আরও একটা পাপ কাজ করা, যাতে হয়তো অন্ধকার নেমে আসবে অচেনা কারো জীবনে। অলস ভঙ্গিতে রেডি হচ্ছে মৌ। গতরাতে তাজের নাম্বার খোলা পেলেও তাজ রিসিভ করেনি তার কল। তাজের এড়িয়ে চলা কষ্ট দিচ্ছে তাকে। এদিকে তিতির নামক মেয়েটাও সেদিনের পর লাপাত্তা। পুরো কথা শোনার জন্য যোগাযোগের চেষ্টা করেছে মৌ, কিন্তু তিতির সেটা হতে দেয়নি। মৌয়ের কাছে নিজের জীবনটা এখন মাঝ নদীতে ভাসমান বৈঠা ছাড়া নৌকার মতো মনে হচ্ছে। জীবন তাকে কোনো তীরে নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না সে। মৌয়ের মা রুমে প্রবেশ করে বলল, তোমার বাবা একটা ছেলে দেখেছে, তাড়াতাড়ি বাসায় চলে এসো, তারা দেখতে আসবে। মৌ কপাল কুঁচকে বলল, আমি বিয়ে করব না মা। তেতে উঠলেন রেহেনা, বিয়ে করবে না কেন শুনি? 29 বছর চলছে তোমার। ঠিক সময়ে বিয়ে দিল, 5 বছরের বাচ্চা থাকত। কার অপেক্ষায় বসে রইলে? ওই তাজ, যার জন্য এত কিছু করলে সে এখন আরেকজনের স্বামী। আরেকজনের স্বামী কথাটা মৌয়ের বুকে তীরের মতো বিঁধল। সত্যি তাজ এখন অন্য কারো স্বামী, সেটা মানতে পারে না মৌ। পুনরায় রেহেনার কথা কানে পৌঁছাল মৌয়ের, এখন আর কোনো তালবাহানা শুনব না আমি। ছেলেটা ওই তাজের থেকে 1000 গুণ ভালো। ঠিক সময়ে যেন তোমাকে বাড়িতে দেখতে পাই। মৌ অসহায় চোখে তাকালো নিজের মায়ের দিকে। রেহেনা তা উপেক্ষা করে হনহনিয়ে বের হয়ে গেল রুম থেকে। মৌ ধপ করে বসে বেডে। আজ প্রায় 9 বছর ধরে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে। অধিক সুন্দরী হওয়ায় দুহাতে বিয়ের প্রস্তাব ঠেলে সরিয়ে তাজের জন্য অপেক্ষা করেছে সে। তবে এখন আর জোর পাচ্ছে না মনে। তার জানা নেই সামনে কি হতে চলেছে। সে এটুকু জানে সে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। একটু শান্তি দরকার তার। সকালে প্রায় 9টায় ঘুম ভাঙল তাজের। উঠে গিয়ে ওয়াশরুমের দরজা খুলতে গেলে দেখে লক করা। গোত্রাতের কথা মনে পড়ে যায় তার। দ্রুত দরজা খোলে ভেতরের গিয়ে চমকে উঠল। বাথটাবের পানিতে ওয়াশরুমের ফ্লোরে ভিজে আছে আর বাথটবে ডুবে আছে তিতির। মুহূর্তে রাগে চোখমুখ শক্ত হয়ে গেল তাজের। রেগে বাথটাবের সামনে দাঁড়িয়ে তিতিরের মুখের দিকে তাকাল। ফ্লোর পানিতে ভাসিয়ে গোসল করে হচ্ছে এখানে তার।
পানি বন্ধ করে তিতিরের হাত ধরে টান দিয়ে উঠানোর চেষ্টা করল। তিতিরের কোনো হেলদোল না দেখে আরো রাগ হল তাজের। হঠাৎ নিজের হাতের দিকে তাকিয়ে চমকে উঠল তাজ। পানি মেশানো লাল রক্তে হাত ভিজে উঠেছে তার। সাথে সাথে তিতিরের হাত ছেড়ে দিল তাজ। এবার খেয়াল হল বাথটাবের পানি অনেকটা লালচে হয়ে গেছে। ধীর গতিতে আবার তিতিরের বাম হাতটা আলতো করে তুলে নিল। জামার লম্বা হাতা একটু উপরে তুলতেই লাল টকটকে ব্যান্ডেজ চোখে পড়ল, হাতটাও কেমন বরফের মতো ঠান্ডাক্তার ছিটকে দূরে সরে এলো তাজ। বিড়বিড় করে বলল, এই মেয়ে কি এখন আমাকে মারডাক্তার কেসে ফাঁসাতে চাইছে? তাজ কাপা পায়ে আবার এগিয়ে গেল তিতিরের দিকে। নাকের কাছে হাত নিয়ে বুঝার চেষ্টা করল বেঁচে আছে কিনা। তাজের হাতটা অসম্ভব কাঁপছে। হসপিটালের করিডোরে বসে আছে তাজ। আজ 7 দিন যাবৎ এখানেই আছে। তিতিরকে যখন হসপিটালে আনা হয় তার জীবন প্রদীপ নিভু নিভু করছে। তেল শেষে প্রদীপ যেমন নিভু নিভু করে তিতিরের অবস্থাও তেমনই ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ আর ঠান্ডাক্তার জন্য অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, এখনও বিপদ কাটেনি। জ্ঞান না ফেরা পর্যন্ত ডক্টর কিছু আশ্বাস দিতে পারছে না। তিতিরের হয়তো জীবনের হিসাব কিছু বাকি আছে, তাই মরে মরে বেঁচে গেছে। তার বেঁচে থাকাও ডক্টরদের কাছে বিস্ময়ে। কাঁধে হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো তাজ। মৌকে দেখে আবার সামনে তাকালো। মৌ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, বাসায় যাও, একটু রেস্ট নিয়ে এসো। তাজ নির্বিকার গলায় বলল, আমি মেয়েটাকে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু এভাবে নয় মৌ। ওর কিছু হয়ে গেলে নিজেকে কখনো মাফ করতে পারব না। মৌ শান্ত গলায় বলল, ওর কিছু হবে না তাজ, তুমি চিন্তা করো না। অপরাধবোধ আমাকে কুরে কুরে খাচ্ছে। আমার জন্য একটা মেয়ে আজ 7 দিন ধরে মৃত্যুর সাথে লড়ছে। এটা আমি কিছুতেই মানতে পারছি না। একবার চিন্তা কর, আমি প্রতিশোধের নেশায় কতটা অমানুষ হয়ে গিয়েছিলাম। মেয়েটা যখন আধমরা হয়ে বাথটবে পড়েছিল, আমি তখন ওর কথা চিন্তা না করে ভেবেছিলাম ও মরে গেলে আমি মারডাক্তার কেসে ফেঁসে যাব। মৌ কি বলবে খুঁজে পাচ্ছে না। সেদিন ডাক্তার তার যখন জানালো তিতিরের অবস্থা অনেক খারাপ, বাঁচানো যাবে কিনা বলা যাচ্ছে না, তখন থেকেই তাজ অপরাধবোধে ভুগছে। তখন তার হুঁশ ফেরে সে কতটা অমানুষে পরিণত হয়েছে। তাজ সোজা হয়ে মৌয়ের দিকে তাকিয়ে বলল, মৌ বিশ্বাস কর, আমি মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইনি। ও আমাকে যেমন মানসিক কষ্ট দিয়েছে সেটা ওকে বুঝানোর জন্য মানসিক কষ্ট দিতে চেয়েছিলাম। মৌ কিছু বলবে তার আগেই একজন নার্স এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে। ডাক্তার তার আপনাকে যেতে বলেছেন। মৌ আর তাজ চমকে তাকালো নার্সের দিকে। তাজ কিছু না ভেবে উঠে তিতিরের কেবিনের দিকে পা বাড়াল। মৌ তাজের পিছনে যেতে গেলে রায়হান হাত টেনে ধরল পেছনে থেকে। মৌ পেছনে ফিরে নিজের হাতের দিকে তাকালো, যা আপাতত রায়হানের দখলে। মুখ তুলে তাকালো রায়হানের দিকে। রায়হান বলল, তুই কোথায় যাচ্ছিস? মৌ বলল, তিতিরের কেবিনে। রায়হান বিরক্ত গলায় বলল, তুই কি কিছুই বুঝিস না মৌ? ওরা হাজবেন্ড ওয়াইফ, এখন ওদের একা ছাড়া উচিত। মৌ ভ্রু কুঁচকে তাকালো রায়হানের দিকে। এই ছেলে গত 7 দিন ধরে তাকে বিভিন্নভাবে বুঝাতে চাইছে, তাজ মেনে নিয়েছে মৌকে। কারণটা বুঝতে অসুবিধা হচ্ছে না মৌয়ের, তবু সে চুপ আছে। কারণ সে তো জানে তাজের এই অস্থিরতা কেবল অপরাধবোধ থেকে। মৌ বিরক্ত গলায় বলল, আমি বাচ্চা না রায়হান। আমাকে বুঝানোর প্রয়োজন নেই কোনটা ঠিক কোনটা ভুল। রায়হান গম্ভীর গলায় বলল, এবার তোর উচিত তাজ আর তিতিরের জীবন থেকে সরে যাওয়া।
মৌ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, কে কার জীবন থেকে সরবে সেটা তো সময় বলে দিবে। মৌ রায়হানের হাত থেকে নিজের হাত সরিয়ে তিতিরের কেবিনের দিকে গেল। রাগে চোখমুখ লাল হয়ে উঠল রায়হানের। গত 7 দিন তাজ আর মৌ প্রায় সবসময় একসাথেই ছিল হসপিটালে। রায়হানের এখন ইচ্ছে করছে তিতিরকে মেরাই ফেলতে। সে তাজ আর মৌকে দূরে সরানোর পরিবর্তে আরও কাছাকাছি আনছে। রায়হান বিড়বিড় করে বলল, যা করার তাড়াতাড়ি করতে হবে। তাজ মৌয়ের থেকে দূরে না সরলেও মৌয়ের বাবা মার মনে তার জায়গা নষ্ট হয়েছে, সেটাই কাজে লাগাতে হবে। রায়হান এসব চিন্তা করে সেও মৌয়ের পিছনে চলতে লাগল। মৌ কেবিনে গিয়ে দেখল তাজ ডক্টরের সাথে কথা বলছে আর তিতির শূন্য দৃষ্টিতে উপরের সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। মৌ তিতিরের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন এভাবে কষ্ট পাচ্ছ? শুধু আমাদের কষ্ট দিতে গিয়ে নিজেও তো কম পাচ্ছ না। বলে দাও না সত্যিটা সবার সামনে। তিতির ঘুরে তাকালো মৌয়ের দিকে, ফুটবল গলায় বলল, আমার জীবনের চেয়ে অন্য একটা জীবন অনেক বেশি দামি আমার কাছে। সেই জীবনটাকে বাঁচিয়ে রাখতে নিজের জীবন দিতেও রাজি। ওপারে গিয়ে বাবা মার সামনে মাথা উঁচু করে বলতে পারবো আমি আমার দায়িত্ব পালন করেছি। আর নিজেকে বাঁচাতে গিয়ে তার কিছু হয়ে গেলে এখনো আয়নায় নিজের সাথেই চোখ মেলাতে পারবো না। সেই মুহূর্ত আমি চাই না আপু। ঠোঁট নড়লেও গলা দিয়ে আওয়াজ আসছে না তার। গলার ব্যথায় দম বন্ধ হয়ে আসছে। মৌ কিছুই শুনতে পায়নি তার কথা। মৌ বলল, আমি বুঝতে পারছি না তোমার কথা। মৌয়ের কথা খেয়াল করে ডাক্তার তার বলল, অনেক সময় ঠান্ডাক্তার পানিতে ভিজে থাকার কারণ গলার এই অবস্থা। আওয়াজ ঠিক হতে সময় লাগবে। উনাকে কথা বলতে বাধ্য করবেন না ডক্টর মৌ। কথা বলতে উনার অনেক কষ্ট হচ্ছে। ডক্টরের কথা শুনে চুপ করে গেল মৌ। তাজ তাকালো তিতিরের দিকে। 7 দিনে শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। গলার হাড়গুলো দেখা যাচ্ছে। তাজ গোপনে দীর্ঘ শ্বাস ছাড়ল। মেয়েটাকে সে সবসময় দেখেছে গোছানো, পরিপাটি। আজ কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। জীবন মৃত্যুর লড়াইয়ে জিতে গিয়েও কেমন উদাসীন। দরজায় দাঁড়িয়ে লাল চোখে তিতিরের দিকে তাকিয়ে আছে রায়হান। তার মনে কোনো মায়াদয়া হচ্ছে না তিতিরের জন্য। মেয়েটা মরে গেলে তার সব খেলা নষ্ট হয়ে যেত, সেটা ভাবতেই রাগ হচ্ছে তার উপর। রায়হান সরে গেল দরজা থেকে। সে অপেক্ষা করছে তিতিরকে একা পাওয়ার। একটু পর ইরিনা এসে হাজির হল। ইকবাল আসেনি সে অফিসে। ইরিনা তিতিরকে দেখে ডক্টরের উদ্দেশ্যে বলল, বাচ্চাটার কি অবস্থা ডক্টর? ইরিনার কথা শুনে থতমত খেয়ে গেল ডক্টর। এদিকে মৌ আর তাজ অবাক চোখে একবার ইরিনার দিকে তো একবার ডক্টরের দিকে তাকাচ্ছে। ইরিনা বলল, এতদিন ওর জীবন নিয়েই টানাটানি ছিল, তাই এটা আর জিজ্ঞেস করা হয়নি। ডক্টর আমতা আমতা করে বলল, মিসক্যারেজ হয়ে গেছে উনার। তাজের এসব নিয়ে ঝামেলা করার ইচ্ছে হল না, তাই কিছু বলল না। মৌ অবাক চোখে তাকিয়ে আছে ডক্টর ইশরাকের দিকে। এই ডক্টরও মিথ্যা বলবে ভাবেনি মৌ। তবে মৌও কিছু বলল না। তিতির মনে মনে বলল, আমার এই অবস্থায় নিজের পরিকল্পনা বাস্তবায়নে ভুল করলেন না মিস্টার রায়হান চৌধুরী। অবশ্য ভালোই হলো আরও একটা মিথ্যা নাটক আমাকে করতে হলো না। রায়হান চৌধুরী, আপনার পাপের পরিমাণ আকাশ ছুঁতে চলেছে। পাপের শাস্তি আপনাকে পেতে হবে, কঠিন শাস্তি। ইরিনা তিতিরের মাথায় হাত রেখে বলল, যাক মেয়েটা তো বেঁচে গেছে। তিতির তাকালো তাজের দিকে। তাজের দৃষ্টিও তিতিরে সীমাবদ্ধ। তিতির ব্যাকুল হয়ে একটু ঘৃণা খুঁজল তাজের চোখে। কিন্তু আজ তাজের দৃষ্টিতে কেবলই অপরাধবোধ।
তিতির মনে মনে আওড়াল, আপনার চোখের ঘৃণা দৃষ্টি আমার আসক্তি। আমার জন্য আপনার চোখে কেবলই ঘৃণায় দেখতে চাই, আমি অন্য কিছু নয়। আপনার ঘৃণা যে আমার আসক্তিতে পরিণত হয়েছে। আপনার জীবনের এই বিষাক্ত ফুলের আসক্তি আপনার ঘৃণা। 12 মনে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিতে কেউ তাকিয়ে আছে। প্রচণ্ড অস্বস্তি নিয়ে চোখ মেলে তাকালো তিতির। তার ধারণাই সঠিক। রায়হান দাঁড়িয়ে আছে তার সামনে, দৃষ্টি তার দিকে। তিতির আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারল কেবিনে কেউ নেই। তিতিরকে মৌয়ের কাছে রেখে তাজ তার মায়ের সাথে বাড়ি ফিরেছে। হসপিটালে থাকতে থাকতে সেও ক্লান্ত হয়ে গিয়েছিল। রায়হান বাঁকা হেসে বলল, কেমন আছিস বোন? তিতির ঘৃণায় চোখমুখ কুঁচকে ফেলল। রায়হান হুট করে তিতিরের গাল চেপে ধরল শক্ত করে। চিবিয়ে চিবিয়ে বলল, তোকে আমি যে কাজে তাজের কাছে পাঠিয়েছি তুই তার উল্টো কাজ করছিস। তোর জন্য যদি আমার পরিকল্পনা বিফলে যায় তোদের দুবোনকে কেটে টুকরো টুকরো ফেলব আমি। ভয় রক্তশূন্য হয়ে গেল তিতিরের মুখমণ্ডল। বারবার মাথা নাড়িয়ে পাখির ক্ষতি করতে না বুঝাল। হাত জোর করল রায়হানের সামনে। রায়হান তিতিরের গাল ছেড়ে কাটা হাত চেপে ধরল। সেখানে ইনফেকশন হয়েছে, ঠিক হতে সময় লাগবে। ব্যথায় কুকড়ে গেল তিতির। আজ তুই মরে গেলে আমার পুরো খেলাটা গন্ডগোল হয়ে গেল। আমার পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তুই মরতেও পারবি না তিতির। তুই মরে গেলে আমি তোর বোনের জীবন নরক করে দিব। বেঁচে থেকেও ধুকে ধুকে মরবে। তোর অবুঝ বোনটাকে মানুষ রূপী হয়নার দল ছিঁড়ে ছিঁড়ে খাবে। কথাটা মাথায় ঢুকিয়ে নে ভালো করে, তুই মরার আগেও আমার অনুমতি নিতে হবে তোকে। রায়হান হনহনিয়ে বের হয়ে গেল কেবিন থেকে। ডুকরে কেঁদে উঠল তিতির। নিজের নিয়তির উপর কেবলই ধিক্কার আসছে তার। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে। মৌ কেবিনে এসে তিতিরকে কাঁদতে দেখে দ্রুত এগিয়ে এলো। তিতিরের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে, তুমি কাঁদছ কেন? তিতির কিছু না বলে কেবল কান্না করে যাচ্ছে। মৌ কিছু বুঝে উঠার আগেই তিতিরের পাশে পড়ে থাকা একটা জিনিস তার চোখে পড়ল। জিনিসটা চিনতে অসুবিধা হলো তা মৌয়ের, কারণ এটা তার নিজের কেনা। মৌ একটু হিসাব করতেই দুইয়ে দুইয়ে 4 মিলিয়ে ফেলল। তিতিরকে আর কিছু জিজ্ঞেস না করে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগল। মৌয়ের অজানা কারণে রাগ কাজ করে না তিতিরের উপর। মৌ এটুকু বুঝতে পেরেছে তিতির নিরুপায়, সে বাধ্য হচ্ছে এসব করতে। তাই রেগে থাকতে পারেনি তিতিরের উপর। তিতির কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল আবার। তিতির ঘুমিয়ে যেতেই জিনিসটা হাতে নিয়ে মৌ বেরিয়ে পড়ল জিনিসটার মালিকের উদ্দেশ্যে। মৌ যেন একটু একটু করে হিসাবটা মিলাতে শুরু করেছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুম দিয়েছিল তাজ। তখনই ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। বিরক্তি নিয়ে তাকালো ফোনের দিকে। নাম্বারটা দেখে তাড়াতাড়ি রিসিভ করল। রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, স্যার, নাম্বারের ডিটেইলস পাওয়া গেছে। ঠিক আছে, আমি এখনই আসছি। রেস্ট নেওয়া আর হয়ে উঠল না তাজের। কোনোরকমে শার্টটা গায়ে জড়িয়ে বের হয়ে গেল ফার্ম হাউসের উদ্দেশ্যে। সেখানে গিয়ে হয়তো জীবনের দ্বিতীয় ধাক্কা খেতে চলেছে সে। সহ্য করতে হয়তো অনেকটা বেগ পেতে হবে। এদিকে রায়হানকে লুকিয়ে পাখির সব ইনফরমেশন বের করার চেষ্টা করছে আহান। এই কয়েকদিনে মেয়েটার পাগলামো তার হৃদয় ছুঁয়ে দিতে সক্ষম হয়েছে। মেয়েটা যা করে তাতেই যেন মুগ্ধ হয় আহান। এই কয়েকদিনের কষ্টের ফল হিসাবে বাংলাদেশ থাকা তার এক বন্ধু তাকে কিছু ইনফরমেশন দেওয়ার আশ্বাস দিয়েছে। তার ফোনের অপেক্ষায় বসে আছে আহান। সামনে পাখি পুতুল নিয়ে খেলছে।
পাখি হঠাৎ বলল, আহান তোমার পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে দিবে? পাখির কথায় আহানের ঘোর কাটলে মুচকি হাসল, আমার তো পুতুল নেই। পাখি ঠোঁট উল্টে বলল, তোমার পুতুল নেই কেন? আমাকে তো কেউ পুতুল কিনে দেয়নি। আমার কাছে একটা বয় পুতুল আছে, সেটা তোমাকে দেব। তারপর আমার পুতুলের সাথে তোমার পুতুলের বিয়ে দিব। আহান দুষ্টু হেসে বলল, বিয়ে দিল কি হবে? পাখি খিলখিল করে হেসে বলল, এ মা, তুমি দেখি অনেক বোকা। তুমি জানো না বিয়ে দিল একসাথে ঘুমাতে পারবে, তাহলে আর ভয় পাবে না কেউ। আপনি বলেছে বিয়ে হলে একসাথে ঘুমানো যায়, তাই ভূত আসতে পারে না। আহান ঠোঁটের কোণে হাসিটা বজায় রাখল, আমাকে বিয়ে করবে তুমি? আমরাও একসাথে থাকব, তাহলে একসাথে ঘুমাব। আমি তো ভূতে ভয় পাই অনেক। পাখি অদ্ভুত দৃষ্টিতে তাকালো আহানের দিকে। আহান আগ্রহ নিয়ে তাকিয়ে আছে পাখির উত্তরের অপেক্ষায়। পাখি খানিকটা সময় চিন্তা করে বলল, আমি তো হৃদুকে বিয়ে করব। তুমি জানো হৃদু অনেক কিউট। আমি হৃদুকে বিয়ে করে আমার কাছে রাখব সব সময়। তুমিও কিউট, কিন্তু আমি তো হৃদুকে বিয়ে করব বলেছি আপনিকে। আহান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে পাখির দিকে। সে বুঝার চেষ্টা করছে এই হৃদু আবার কে। পাখি কথা শেষ করে নিজের মতো খেলতে লাগল। আহান কিছু জিজ্ঞেস করবে তার আগেই ফোন বেজে উঠল। স্ক্রিনে বাংলাদেশের সেই বন্ধুর নাম্বার দেখে ফোন নিয়ে অন্যদিকে চলে গেল। আহান দ্রুত ফোন রিসিভ করে বলল, কোনো ইনফরমেশন পেয়েছিস? ওপাশ থেকে উত্তর এলো, ভাই, ঢাকা শহর মোটেও ছোট জায়গা নয়। প্রায় 2,10,00,000 মানুষ বাস করে এই ঢাকা শহরে। এখানে একটা নাম আর একটা ছবি দিয়ে কাউকে খোঁজা মানে খড়ের গাদায় সূচ খোঁজার মতো। তুই মেয়েটার পুরো নামও জানিস না, কিভাবে খুঁজে পাব? আসলে ভাইয়া যখন পাখিকে এখানে রেখে যায় আমি ওর উপর প্রচণ্ড বিরক্ত ছিলাম, তাই কিছু জানার আগ্রহ দেখায়নি। এখন যদি ভাইয়াকে কিছু জিজ্ঞেস করি সন্দেহ করতে পারে। তুই মেয়েটার পাসপোর্ট খুঁজে বার কর। সেখানে অনেক তথ্য পাবি আশা করি। আরে ইয়ার, এটা তো আমার মাথাতেই আসেনি। তোর মাথায় তো এখন শুধু পাখি উড়ছে, তাই আসেনি। এখন বাজে না বকে পাসপোর্ট খুঁজে দেখ, আরও কিছু জানতে পারিস কিনা। ঠিক আছে। আহান কল কেটে পাখির রুমের দিকে গেল পাসপোর্ট খুঁজে বার করতে। পাসপোর্ট পেলে অনেক কিছুই জানা যাবে। তিতিরের সারা রুম তন্নতন্ন করে খোঁজে কিছুই পেল না। হতাশ হয়ে বসে পড়ল আহান। একটা সূত্র পাওয়ার আশা করেছিল, সেটাও ব্যর্থ হল। 13 নিজের কেবিন এলোমেলো করে কিছু খুঁজছে রায়হান। জিনিসটা যে তার কাছে অনেক বেশি দামি। কতগুলো বছর ধরে সেটা আগলে রেখেছে সে। আজ কিভাবে হারিয়ে গেল ভাবতেই কষ্ট হচ্ছে তার। মৌ রায়হানের কেবিনের দরজায় দাঁড়িয়ে তার অস্থিরতা দেখছে। কিছু সময় পর শান্ত গলায় বলল, এটা খুঁজছিস রায়হান? মৌয়ের আওয়াজে চমকে পিছনে ফিরে তাকালো রায়হান। মৌয়ের হাতে কাঙ্ক্ষিত জিনিস দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। দ্রুত পায়ে মৌয়ের কাছে এসে জিনিসকে নিজের হাতে নিয়ে নিল। হাসি মুখে বলল, এটাই তো খুঁজছিলাম। তুই এটা কোথায় পেলি? মৌ স্বাভাবিক গলায় বলল, তিতিরের বেডে পড়েছিল। রং বদলে গেল রায়হানের চেহারার। ভীত চোখে তাকালো মৌয়ের দিকে। মৌ চেয়ার টেনে বসে রায়হানের দিকে তাকিয়ে বলল, একই রকমের দুটো কলম কিনেছিলাম আজ থেকে তাও কয়েক বছর আগে। একটা তোকে দিয়েছিলাম আর একটা তাজকে। দেওয়ার দুদিনের মাথায় তাজের কলমটা হারিয়ে ফেললেও তোর বুক পকেটে সবসময় কলমটা আমি দেখেছি এত বছর ধরে। কিন্তু আজ সেটা তিতিরের বেডে গেল কিভাবে বলতো? রায়হান কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না।
মনে মনে সাজাতে লাগলো কি বলে এই পরিস্থিতি থেকে বের হবে। মৌ আবার বলল, প্রথম দিন তোকে দেখে তিতিরের ভয় পাওয়া আমার সন্দেহ তৈরি করে। আমি খেয়াল করেছি তিতির তোকে প্রচণ্ড ভয় পাচ্ছিল। আজও দেখলাম ডুকরে কাঁদছে মেয়েটা, আর বেডে পড়ে থাকতে দেখলাম তোর কলম। এবার বল তিতিরের সাথে তোর কি সম্পর্ক? রায়হান আমতা আমতা করে বলল, তুই ভুল বুঝছিস মৌ। তিতিরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মৌ কঠিন গলায় বলল, সত্যিটা বল রায়হান। আমার সাথে মিথ্যা বললে তার ফল ভালো হবে না। রায়হান এবার স্বাভাবিক গলায় বলল, তিতির আমার মামাতো বোন। মৌ অবাক চোখে তাকালো রায়হানের দিকে। যদি বোনই হয় তাহলে পরিচয় দিতে এত সংকোচ কেন রায়হানের, আর তিতির ভয় কেন পাচ্ছে নিজের ভাইকে? মৌ সন্দেহাতীতভাবে বলল, তিতির যদি তোর বোন হয় তাহলে ও ভয় কেন পাচ্ছে তোকে, আর তুই পরিচয় কেন দিতে চাইছিলি না? রায়হান নিজের চেয়ারে বসে বলল, তিতির ছোটবেলা থেকেই ভয় পায় আমাকে। মাঝে অনেক বছর যোগাযোগ ছিল না, তাই ভয়টা বেড়েছে হয়তো। তিতির কাঁদছিল কেন তুই ওর কাছে যাওয়ার পর? সেটা আমি জানি না। মিথ্যা বলবি না রায়হান। আমি কোনো মিথ্যা বলছি না। জানি না কেন কাঁদছিল তিতির। এদিকে থম মেরে বসে আছে তাজ। নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না তার। ভাঙা গলায় গার্ড তারেকের উদ্দেশ্যে বলল, তোমার কোথাও ভুল হচ্ছে তারেক। তারেক দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আমার কোথাও ভুল হচ্ছে না স্যার। নাম্বারটা আমার বন্ধু রায়হান চৌধুরী ইউজ করছে জেনে বারবার চেক করেছি, কিন্তু বরাবরই এক ফলাফল। তাজ বিধ্বস্ত গলায় বলল, রায়হান আমার সেই ছোটবেলার বন্ধু। ও কেন আমার সাথে এমনটা করবে তারেক? তারেক দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, এটুকু জেনেই ভেঙে পড়েছেন স্যার? বাকিটা কিভাবে সহ্য করবেন তাহলে? তাজ হতাশ দৃষ্টিতে তাকালো তারেকের দিকে, আর কি বাকি আছে তারেক? আমার জীবনে প্রিয় বন্ধুর তালিকায় দুজন মানুষ আছে। তাদের একজন আমার এত বড় ক্ষতি করল, বিশ্বাসঘাতকতা করল, আর কি বাকি আছে? স্যার, আপনার বন্ধু দিনের আলোতে একজন দয়াবান ডক্টর, আর রাতের অন্ধকারে জেগে উঠে তার আরেক রূপ। মানে কি বলতে চাইছ? যে হসপিটালে রায়হান চৌধুরী আছে, গরিব অসহায় মানুষদের অল্প ব্যয় চিকিৎসা দিয়ে সবার সামনে মহৎ সাজে তারা। রাতের অন্ধকারে জেগে উঠে সেই হসপিটালের আরেকটা রূপ। সেটা সবার চোখের আড়ালে। তুমি কি বলতে চাইছ? আমি কিছুই বুঝতে পারছি না তারেক। ওই হসপিটালের রাতের অন্ধকারে একটা নোংরা রহস্য লুকিয়ে আছে স্যার। আমাদের কাছে প্রমাণ নেই, তবে এসব সত্যি। আপনি চাইলেই রায়হানের সাথে পেরে উঠবেন না। সে অন্ধকারে নিজের একটা রাজত্ব তৈরি করেছে। সেখানে কেবল তারই রাজ চলে। স্যার, আমাদের যা করতে হবে ঠান্ডাটার মাথায় করতে হবে। তাড়াহুড়ো করলে কেবল বিপদ বাড়বে। তাজ কিছু ভাবতে পারছে না। সে এত বড় ধাক্কা সামলাতে পারছে না। বন্ধু যদি শত্রু হয়ে তাহলে সেটা অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। কারণ তার জানা থাকে আপনার প্রকাশ্য বা অপ্রকাশ্য সকল বিষয়ে। তাজ টলমল পায়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি কিছু ভাবতে পারছি না তারেক। তারেক আশ্বস্ত করে বলল, স্যার ঠান্ডাটার মাথায় চিন্তা করুন। রায়হান চৌধুরী কেন আপনাকে নিজের শত্রু মনে করে একটু চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন। একটু চেষ্টা করুন বুঝার। তাজ এলোমেলো পায়ে নিজের গাড়ির দিকে গেল। কোনো রকমে বাড়ি পৌঁছে সোজা ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে নিচে দাঁড়িয়ে পড়ল। চোখের সামনে ভেসে উঠল তাদের এত বছরের বন্ধুত্ব। রাজ, তুই কেন কম্পিটিশন থেকে নাম কেটে দিয়েছিস? আমাকে রাজ বলবি না। আমার নাম রাজ নয়, রায়হান।
তাজ বিরক্ত হয়ে বলল, এত বড় নাম বলতে ভালো লাগে না আমার। তাই তো কত সুন্দর করে আমার নামের সাথে মিলিয়ে তোর নাম রেখেছি রাজ। তাজ আর রাজ কত সুন্দর মিলে গেছে। রাজ আর কিছু না বলে চুপ করে রইল। আজ তাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। তাজ আর রাজ দুজনেই কম্পিটিশনে নাম দিয়েছিল। দুজনের গানের গলায় অনেক ভালো, আবার অভিনয়ও করবে একটা নাটকে। তারা সহপাঠীরা মিলে একটা নাটক করবে আজ। কিন্তু শেষ মুহূর্তে রাজ নিজের নাম কেটে দিয়েছে। তাজ বলল, এখন বল নাম কেটে দিয়েছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তুই কত কষ্ট করে রিহার্সেল করেছিলি, এখন এসে এমন বলছিস কেন? তোর কাজ তুই কর গিয়ে, আমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না। রাজ হনহনিয়ে চলে গেল তাজের সামনে থেকে। তাজ হাঁ করে তাকিয়ে আছে রাজের যাওয়ার পানে। রাজ এখন সবসময় তার সাথে এমন রেগে থাকে কেন বুঝে ওঠে না তাজ। যেদিন থেকে মৌ তাজকে প্রপোজ করেছে সেদিন থেকে অদ্ভুত আচরণ করছে তাজ। তাজ আর বেশি না ভেবে নিজের কাজে চলে গেল। একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। রাজ স্কুলের পেছনে দিকে পুকুর পাড়ে গিয়ে বসল। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হল স্কুল ড্রেস পরা কিউট একটা মেয়ে। রাজের পাশে বসে বলল, তুই রাগ করেছিস রাজ? আমার নাম রাজ নয়, রায়হান। এতদিন তো রাজ বলেই ডাকতাম আমরা, এখন থেকে রায়হান বলে ডাকতারবি। রাজ রাজ বলে মাথা নষ্ট করবি না। মৌ কাঁদো কাঁদো গলায় বলল, তুই রাগ করেছিস আমার উপর। ঠিক আছে, যা তুই কম্পিটিশনে পার্টিসিপেট কর, আমি কিছু বলবো না। মৌ উঠে চলে আসতে গেলে রাজ হাত টেনে ধরল তার। তোর মুখের হাসি দেখার জন্য এত কষ্ট করার পরও কম্পিটিশন থেকে সরে এলাম, তাও এমন করে কাঁদবি? তুই তো রেগে আছিস, কাঁদব না কি করব, নাচব? রাজ মুচকি হেসে বলল, তুই তো নাচতেই পারিস না। মৌ নাক ফুলিয়ে তাকালো রাজের দিকে। রাজ নাক টেনে দিল মৌয়ের। এই মেয়েটাকে খুশি করতেই রাজ নিজের নাম সরিয়ে নিয়েছে। মৌ রাজের পাশে বসে বলল, আসলে তাজ অনেক কষ্ট করেছে এই কম্পিটিশনে জেতার জন্য। এই কম্পিটিশনে জিতে গেলে আন্টি একটা গিটার কিনে দিবে বলেছে। তাজের সবচেয়ে বড় কম্পিটিটর তুই, কারণ স্কুলে তোরা দুজনই সবচেয়ে ভালো গান গাইতে পারিস আর অভিনয় করতে পারিস। তাই তোকে বলেছি নাম কেটে দিতে। প্লিজ রাগ করসি না তুই। তুই তো আমার বন্ধু না? রাজ মনে মনে বলল, তাজের কষ্টটা তুই দেখলি আর আমারটা দেখলি না। আমিও কি কম কষ্ট করেছি এই কম্পিটিশন জেতার জন্য? আজ শুধুমাত্র তোর হাসিমুখ দেখার জন্য সরে এলাম। তোর জন্য আমি সব করতে পারি মৌমাছি, আর তুই তাজের জন্য। শেষের কথাটা মনে মনে আওড়ে তাচ্ছিল্যে হাসল রায়হান। রুমে ফোনটা তখন থেকে বেজে চলেছে। ফোনের আওয়াজে বর্তমানে ফিরে এলো তাজ। মৌয়ের কথায় রাজ সরে গিয়েছিল, সেটা অনেক পরে জানতে পারে তাজ। সেই কম্পিটিশন অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তাজ। কিন্তু সব জানার পর সেই জিতে কোনো আনন্দ খুঁজে পায়নি সে। মৌকে অনেক বকেছিস এর জন্য। মৌ তাজের জন্য সব করতে রাজি ছিল, তো রাজ মৌয়ের জন্য সব করতে রাজি। 10ম শ্রেণীতেই মৌ প্রথম তাজকে প্রপোজ করেছিল, কিন্তু তাজ মজা ভেবে উড়িয়ে দেয় আর রাজের ব্যবহার পরিবর্তন হতে থাকে তখন থেকে। তাজের সাথে দূরত্ব বাড়তে থাকে। এভাবে চলতে থাকে তাদের জীবন। মৌ অনেকবার গোপনে তাজের পথ থেকে সরিয়ে এনেছে রাজকে। তাজ সেটা কোনো না কোনোভাবে পড়ে জেনেও গেছে। তাজ বিড়বিড় করে বলল, সেসবের প্রতিশোধ নিতেই কি রায়হানের এই পদক্ষেপ? সেসব তো ছোটবেলার বাচ্চামি ভেবে কবেই ভুলে গেছি আমি। রায়হান কি সে সবই পোষে রেখেছে নিজের মনে?
কিন্তু পরে তো রায়হান নিজের ইচ্ছায় মৌয়ের সাথে মেডিকেলে পড়েছে আর আমি বিজনেস। এই সব কিছুর উত্তর কেবল রায়হানের কাছেই আছে। কেটে গেছে আরও 1 সপ্তাহ। তিতির এই 1 সপ্তাহ হসপিটালেই ছিল। তার সাথে ছিল তাজ, তবে তাজের হসপিটালে থাকার উদ্দেশ্য ছিল অন্য। তাজ নজর রেখেছে হসপিটাল আর রায়হানের উপর। হসপিটালে গোপন কিছু চলছে সেটা আন্দাজ করতে পারলেও সঠিক তথ্য পায়নি। এদিকে রায়হানের উপর নজর রেখে এটুকুও বুঝতে পেরেছে মৌ তাজের আশেপাশে থাকলে সেটা রায়হান ভালোভাবে নিচ্ছে না। কোনো না কোনো বাহানা দিয়ে তাদের আলাদা করার চেষ্টা করে। তিতিরের দেখাশোনার জন্য নার্স আছে, তাই তার দিকে নজর দিতে হয়নি তাজের। আজ হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাবে, সেই প্রস্তুতি নিচ্ছে তাজ। তিতির বেডে হেলান দিয়ে বসে আছে আর তাজ বেডের পাশের টেবিল থেকে রিপোর্টগুলো গুছিয়ে নিচ্ছে। তিতির ভাঙা গলায় বলল, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। কথাটা শুনেছেন স্যার? তিতিরের গলা পুরোপুরি ঠিক হয়নি, তবে কথা বোঝা যায়। তাজ তার কাছাকাছি থাকায় স্পষ্ট বুঝতে পারল তিতিরের কথা। তাজ অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? তিতির মুচকি হেসে বলল, আমাকে কষ্ট দিতে চেয়েছিলেন? আমি নিজেকে কষ্ট দিয়ে আপনাকে নাকানিচুবানি খাইয়ে দিল ম। তাজ ঘৃণার দৃষ্টিতে তাকালো তিতিরের দিকে, তার মানে তুমি ইচ্ছে করে এমন করেছ? তিতির হাসিটা বজায় রেখে বলল, তো আপনার কি মনে হয়? ওয়াশরুমে ভূতে এসে আমাকে বাথটবে ফেলে রেখে গিয়েছিল? তাজ গাল চেপে ধরল তিতিরের, তোমার মতো চরিত্রহীন মেয়ের দ্বারাই এসব সম্ভব। আর আমি কিনা নিজেকে দোষারোপ করে অপরাধবোধে ভুগছিলাম। আই জাস্ট হেইট ইউ তিতির। তাজ রেগে বের হয়ে গেল তিতিরের কেবিন থেকে। টলমলে চোখে সেদিকে তাকিয়ে রইল তিতির, আপনি কোনো অপরাধ করেননি স্যার। তাই আপনার চোখে অপরাধবোধ দেখে নিজেকে আরও বেশি অপরাধী মনে হচ্ছিল। আজকে বলা কথাগুলোর জন্য আপনি হয়তো আরও বেশি ঘৃণা করবেন আমাকে, তবে নিজেকে তো অপরাধী মনে করবেন না। আপনার চোখে আমার জন্য অপরাধবোধ নয়, ঘৃণা মানায়। আপনার ঘৃণা যে আমার আসক্তিতে পরিণত হয়েছে। আমি আর যে কয়েকদিন আপনার সাথে আছি, আপনার ওই চোখে আমার জন্য তীব্র ঘৃণা দেখতে চাই কেবল। আমি যতদিন এই পৃথিবীতে শ্বাস নেই ততদিন যেন আপনার চোখে আমার জন্য তীব্র ঘৃণা থাকে। আপনার ঘৃণা আমার আসক্তি। আপনার মনে আমার জন্য যদি একটুও মায়া তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, তার প্রকাশ যেন হয় আমার মৃত্যুর খবরে আপনার চোখের দুফোঁটা নোনা জল। তিতির চোখ বন্ধ করে নিল। চোখের কোণ বেয়ে পড়ছে নোনা জল। কেবিনে কারো উপস্থিতি অনুভব করে চোখ মেলে তাকালো তিতির। মৌ এসেছে, সাথে তিতিরের চিকিৎসা করা ডক্টর। ডক্টর ইশরাক তিতিরের উদ্দেশ্যে বলল, নিজের প্রতি একটু যত্নশীল হন মিসেস খান। মিসেস খান শব্দটা মৌয়ের বুকে তীরের মতো বিঁধল। এই ডাক্তারটা শোনার অধিকার তো তার হওয়ার কথা ছিল। মৌ তিতিরের দিকে তাকিয়ে মলিন হাসল। ইশরাক আরও কিছু কথা বলে চলে গেল। মৌ এগিয়ে গেল তিতিরের দিকে। তিতির মৌয়ের দিকে তাকিয়ে বলল, আমার উপর তোমার অনেক রাগ তাই না আপু? মৌ মলিন হেসে বলল, সত্যি বলবো নাকি মিথ্যা? মিথ্যা শুনতে ইচ্ছে করছে না, সত্যিটা বলো। মৌ বসল তিতিরের পাশে চেয়ার টেনে, তাজকে আমি কবে থেকে ভালোবাসি সেটা আমি নিজেও জানি না। তবে এটুকু বলতে পারি, ভালোবাসা কি সেটা বোঝার আগে থেকে আমি তাজকে ভালোবাসি। বিয়ের আসরে তোমার কথা শুনে আমার সারা পৃথিবী থমকে গিয়েছিল। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল। এত ভালোবাসার প্রতিদান কি এমন হওয়ার কথা ছিল? কিন্তু সেদিন বাসায় গিয়ে তুমি যখন বললে তাজ নির্দোষ, তখন তোমাকে খুন করতে ইচ্ছে করেছিল আমার।
সেটাকে তুমি রাগ বলবে নাকি অন্য কিছু সেটা তোমার ইচ্ছে। কিন্তু পরবর্তীতে ঠান্ডাক্তার মাথায় তোমার বলা সব কথা চিন্তা করার পর বুঝতে পারি তুমি পরিস্থিতির শিকার। কোনো রহস্য লুকিয়ে আছে, সেটা হয়তো তুমি চেয়ে সবার সামনে আনতে পারছো না। তারপর তোমার উপর থেকে রাগ চলে গেছে। তাজকে আমি ভালোবাসি আর শেষ নিঃশ্বাস পর্যন্ত বাসব। এখন কোনোদিন তাজ আমার হবে কি হবে না, সেটা আমি নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। তাজ যদি আমার হয় তাহলে হাজার বাধা পেরিয়ে সে আমার হবে। আমার ভালোবাসা মিথ্যা কিংবা আবেগ নয় তিতির। আর যদি সে আমার না হয়। মৌ কথা অসমাপ্ত রেখে বের হয়ে গেল কেবিন থেকে। তিতির কাঁদছে, সে একজনের এত বছরের ভালোবাসায় আঘাত করেছে। নিজেকে আবর্জনা মনে হচ্ছে তাজ আর মৌয়ের জীবনের। তিতির কাঁদতে কাঁদতে বলল, তাজ তোমার হবে আপু, হতেই হবে। তাজ তোমার ছিল আর তোমারই থাকবে। 14 সময় বহমান দেখতে দেখতে মাস পেরিয়ে গেছে। তিতিরের প্রতি তাজের ঘৃণা বেড়েছে। তিতির নিজেই সেটা তৈরি করেছে নতুন নতুন কারণ দিয়ে। তাজের মুখে আই হেইট ইউ শব্দটা তিতিরকে অদ্ভুত প্রশান্তি দেয়। তাজ যখন তার দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকায়, সেই দৃষ্টি বুকে লাগে তিতিরের। তিতির কখনো ভুলতে পারবে না তাজকে, আর ভুলতে চায়ও না। কিছুদিন ধরে সবকিছু অনেক অস্বাভাবিক শান্ত মনে হচ্ছে তিতিরের কাছে। যেন আবার কোনো বড় ঝড় আসতে চলেছে তাদের দিকে। তিতির, এক কাপ চা দিয়ে যাও। ইরিনার ডাক্তার চিন্তার জগৎ থেকে বের হয়ে এলো তিতির। এ বাড়িতে আছে প্রায় 1.5 মাস হতে চলল। তাজ আর ইকবাল খানের চোখের বিষ বলা চলে তিতিরকে। কিন্তু ইরিনা প্রথম দিকে তিতিরকে এড়িয়ে চললেও এখন খানিকটা স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করে। হয়তো একা একা থাকেন, তাই তিতিরের সাথে টুকটাক কথা বলে নিজের একাকিত্ব কাটাতে চান। তিতির চা নিয়ে গেল ইরিনার কাছে। ইরিনা বেকনিতে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। তিতির চায়ের কাপটা রেখে বলল, আপনার চা। ইরিনা তিতিরের দিকে তাকিয়ে চায়ের কাপ হাতে নিল। তোমাকে কেমন অসুস্থ দেখা যাচ্ছে? সারাদিনে কিছু খাওনি? বেশ কিছুদিন ধরে তিতির অসুস্থ ফিল করছে, অস্বস্তি হচ্ছে, শরীরটাও ফুরবল লাগছে। আজ সকালে তো বমিও করেছে। প্রেশার আর গ্যাস্ট্রিকের সমস্যা মনে হচ্ছে তার কাছে। খাবার খেতে ইচ্ছে করেনি, তাই আর খায়নি। তিতির নিচু গলায় বলল, গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে একটু। ইরিনা সন্দেহাতীতভাবে বলল, বেশি অসুস্থ ফিল করলে বলো আমাকে। এখন একটা মেডিসিন নিয়ে কিছু খেয়ে নাও। তিতির মাথা নাড়িয়ে ঠিক আছে বুঝিয়ে ইরিনার রুম থেকে চলে এলো। তার খাবার দেখে বমি পাচ্ছে, তাই আরও খেল না। সে ছাদে চলে গেল একটু ফ্রেশ বাতাস নিতে। পাখির কথা বড্ড মনে পড়ছে তার। শেষ কথা বলেছিল আরও 7 দিন আগে। পাখির সাথে কথা বলার সময় রায়হান সবসময় তাদের মধ্যে থাকে। কখনো একা কথা বলার সুযোগ হয়নি। সেদিন কথা বলার পর রায়হানেরও কোনো খোঁজ নেই। তিতিরের কেমন ভয় ভয় করছে, কিছু তো একটা হতে চলেছে আবার। বিয়েটা আমি করতে পারবো না বাবা, হতাশ গলায় কথাটা বলে বাবার দিকে তাকালো মৌ। মহিবুল রহমান গম্ভীর গলায় বলল, কেন করতে পারবে না? রায়হান তোমার ছোটবেলার বন্ধু, দুজন দুজনকে বুঝবে। ছেলেটা তোমাকে ভালোবাসে, তাহলে প্রবলেম কোথায়? বাবা, তুমি ভালো করেই জানো আমি তাজকে ভালোবাসি। মহিবুল এবার কঠিন গলায় বলল, তাজ এখন বিবাহিত অন্য কারো স্বামী, সেটা তুমিও ভালো করেই জানো। মৌ অসহায় গলায় বলল, বাবা। মহিবুল গম্ভীর গলায় বলল, বিয়েটা তুমি না করলে আমার মরা মুখ দেখবে। প্রত্যেক বাবার স্বপ্ন থাকে নিজের রাজকন্যাকে সাজিয়ে এক রাজপুত্রের হাতে তুলে দেওয়ার,
আমারও আছে। এখন সিদ্ধান্ত তোমার উপর। মহিবুল বের হয়ে গেল মেয়ের রুম থেকে আর মৌধূপ করে বসে পড়ল নিজের বেডে। সে কিছুতেই তাজের জায়গা অন্য কাউকে দিতে পারবে না। মৌ বিড়বিড় করে বলল, এটা তুই ঠিক করছিস না রায়হান। কাবার্ড থেকে বাসায় পরার পোশাক বের করতে গিয়ে একটা ছোট ব্যাগ চোখে পড়ে আহানের। 5 দিন ধরে বড্ড বেশি উদাসীন হয়ে আছে সে। 5 দিন আগে রায়হান হঠাৎ হাজির হয় আহানের ফ্ল্যাটে। আহানের হাতে এই ব্যাগটা দিয়ে বলে আহান যেন তার বলার সাথে সাথে পাখিকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। রায়হান অপেক্ষা করেনি, ব্যাগটা দিয়ে আবার চলে গিয়েছে। আহান কিছু না বুঝে রায়হানের দিকে কেবল তাকিয়েছিল। পাখিকে ফিরিয়ে দিতে হবে ভাবতেই আহানের বুকের ভেতর কেমন করে ওঠে। মেয়েটার মায় জড়িয়ে গেছে সে। পারবে না তাকে ছাড়া থাকতে। পাখিকে ফিরিয়ে দেওয়ার কথা শুনে সেই ব্যাগের প্রতি আর আগ্রহ হয়নি আহানের। এখন চোখে পড়তেই ইচ্ছে হলো এটাতে কি আছে দেখার জন্য। আহান ব্যাগটা নিয়ে নিজের বেডে বসল। ব্যাগ খুলে ভেতরের জিনিস দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আহানের। এটাতে পাখির পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র রাখা। আহান তাড়াতাড়ি পাসপোর্টটা নিয়ে খুলল। সবার আগে নামটা দেখল, মানহা মাহমুদ পাখি। নামটা দেখে আহান থমকে গেল। মনে হচ্ছে স্পষ্ট স্বরে ছোট মেয়েলি কণ্ঠে বলছে, আহু আমার বোন হলে নাম রাখব মানহা মাহমুদ পাখি। সাথে সাথে ছোট একটা ছেলে বলছে, আর যদি বোন না হয়ে ভাই হয়? না, আমার ভাই হবে না, আমার বোন চাই, তাই বোন হবে। আমি আমার বোনকে পুতুলের মতো সাজিয়ে রাখব, অনেক ভালোবাসব। বাহ, ভালো তো, তুতুলের বোন পুতুল। আমি ওকে পুতুল বলেই তাকব। আমার কাছে বিয়ে দিবি তোর বোনকে? খানিকটা চিন্তা ভাবনার পর মেয়েটা উত্তর দিল, না, তোর কাছে আমার বোনকে বিয়ে দিব না। আমার বোন সবসময় আমার কাছে থাকবে। আমি 2 ভাই দেখে বিয়ে করব, বড় ভাইকে আমি বিয়ে করব আর ছোট ভাইয়ের সাথে আমার বোনুর বিয়ে দিব। তারপর সবসময় আমার বোনু আমার সাথে থাকবে। আমরাও তো 2 ভাই রে বোকা, তুই ভাইয়াকে বিয়ে করে ফেলবি আর আমি তোর বোনুকে। না রাজ ভাইয়া পচা, আমি তাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করবি তুতুল। তুই না বললি আমার বোনুকে বিয়ে করবি। তুই আমাকে বিয়ে করলে অন্য কাউকে বিয়ে করব না, গড প্রমিস। তুই আগে ঠিক কর আমাকে বিয়ে করবি নাকি আমার বোনুকে। তোকে। টপ করে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়লে হুঁশ ফিরে আহানের। কত বছর হয়ে গেছে, স্মৃতিগুলো আজও তরতাজা। মুখটা স্পষ্ট হয়ে গেছে স্মৃতিতে, তবে অনুভূতিগুলো সতেজ। শুধু মানুষটা হারিয়ে গেছে কোথাও। আহান চোখ মুছে বলল, তোকে আমি মাফ করব না তুতুল। তুই আমাকে একা ফেলে চলে গিয়েছিলি। এত বছরেও তোকে ভুলতে পারিনি আমি। আহান পাখির বাবা-মার নাম দেখে আরও একবার হোঁচট খেল, আবির মাহমুদ, সুলতানা পারভিন মামা মামি। এজন্যই কি ভাইয়া বলেছিল পাখি আমাদের আপন কেউ? আহান বিড়বিড় করে বলল, 1 মিনিট, তবে পাখির আপনি তিতির, মুস্কান মাহমুদ তিতির? আহানের সব হিসেব মিলে গেল মুহূর্তে। পাখির আপনি আর কেউ নয়, মুস্কান মাহমুদ তিতির। খুশিতে চকচক করে উঠল আহানের চোখ দুটো। পাখির আপনি তিতির আর কেউ নয়, আমার তুতুল। পাখির পরিচয় খুঁজতে গিয়ে আমি আমার তুতুলকে পেয়ে গেছি। এতগুলো বছর পেরিয়ে গেলেও অন্য কোনো মেয়েকে নিজের মনে জায়গা দিতে পারিনি রে তুতুল। পাখির মধ্যে হয়তো তোর ছায়া খুঁজে পেয়েছিলাম, তাই ওর মায় জড়িয়ে গেছি। এবার তোকে খুঁজে বের করব আমি। আহান হাসিমুখে নিজের চোখের পানি মুছে ফেলল। উঠে দাঁড়ালো পাখির কাছে যাওয়ার জন্য। চলবে।